8 জুলাই শুরু হতে যাচ্ছে নতুন অর্থ বছর 2025-26। নতুন অর্থ বছরকে স্বাগত জানাবার দিন আলোচনা করব আইএমএফ, বাংলাদেশ ঋণ কর্মসূচি, ব্যাংক খাতে সরকারি ঋণ, বৈদেশিক ঋণ প্রাপ্তি ও পরিশোধ নিয়ে। সঙ্গে জানাবো মুদ্রাবাজার সহ ইরান ইসরায়েল সংঘাতে আলোচিত সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করব। দেশের শেয়ার বাজার, বিনিয়োগ, লেনদেন নিয়েও থাকছে বন্দর ও হাটের খবরও। সপ্তাহ শেষের ভাগশেষ আয়োজনে আপনাদের সাথে আছে তানজিম শাফিন। অর্থ ঋণ, আইএমএফ ঋণের বাকি 239 কোটি মার্কিন ডলারের 137 কোটি মার্কিন ডলার জুন মাসেই পেতে চলেছে বাংলাদেশ। চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ পেলে আর বাকি থাকবে 102 কোটি মার্কিন ডলার। আইএমএফ এর 470 কোটি মার্কিন ডলার বা 4.7 বিলিয়ন মার্কিন ডলার অর্থ ঋণের কিস্তিগুলো ধাপে ধাপে আসছে। আমরা যদি দেখি, প্রথম কিস্তিতে এসেছিল 47.63 কোটি ডলার, দ্বিতীয় কিস্তিতে আসে 68 কোটি ডলার, তৃতীয় কিস্তিতে 115 কোটি ডলার এবং সবশেষ যেই চতুর্থ এবং পঞ্চম কিস্তি আসছে সেটি 137 কোটি ডলারের, যেটি জুন মাসের মধ্যে ছাড় করার কথা রয়েছে। আর বাকি থাকছে দুই কিস্তিতে 102 কোটি ডলার বা 1.2 বিলিয়ন ডলার। এদিকে 2 বছর পর বাড়ল ব্যাংক খাতে সরকারি ঋণের পরিমাণ। 2022-23 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে সরকারি ঋণ বেড়েছিল প্রায় 4,000 কোটি টাকা। মাঝের একটি বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 72,000 কোটি টাকা কম ঋণ নিয়েছিল সরকার। এবার রাজস্ব ঘাটতি এবং বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ায় সরকারি ঋণ বেড়েছে। আমরা যদি সরকারি ঋণের তথ্য দেখে নিই অর্থ বছর ভিত্তিক, তাহলে আমরা দেখছি যে চলতি বছর জুন মাসের 15 তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত সরকারি ঋণ ব্যাংক খাত থেকে রয়েছে 99,000 কোটি টাকা, যেটি লক্ষ্যমাত্রা ছিল 99,000 কোটি টাকা, তা ছাড়িয়ে 99,591 কোটি টাকা এরই মধ্যে ঋণ নেওয়া হয়ে গেছে সরকারের ব্যাংকগুলো থেকে। 2023-24 অর্থ বছরে যে লক্ষ্যমাত্রা ছিল সেখান থেকে অনেকটা কম ঋণ করতে হয়েছে। 2022-23 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ করতে হয়েছিল। 2021-22 অর্থ বছরে আমরা যদি দেখি যে সেখানে ঋণের পরিমাণ কম ছিল, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 87,000 কোটি টাকা দুঃখিত, এবং যেটি ঋণ করা হয়েছিল 68,000 কোটি টাকা। তো 20-21 অর্থ বছর এবং 19-20 অর্থ বছরে আমরা দেখেছি লক্ষ্যমাত্রার চেয়ে কম ঋণ করতে হয়েছিল সরকারকে। এবছর ঋণ করতে হয়েছে 99,591 কোটি টাকা। ঋণ পরিশোধ, জানবেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় 5 মাস সময়ে বৈদেশিক ঋণ পরিশোধে বাংলাদেশ সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশেষ করে বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত দিতে হয়নি, যেটি একটি বড় ইতিবাচক দিক, এবং রিজার্ভকে ভালো ভিত্তি দেওয়ার পেছনে এটি একটি ভালো উদাহরণ হয়ে থাকবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চলতি অর্থবছরে 11 মাসের বিদেশি ঋণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে লক্ষ্যমাত্রার চেয়ে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতির চেয়ে প্রাপ্ত অর্থ প্রায় 12 কোটি ডলার বেশি, তবে এই অর্থের বেশিরভাগ ব্যয় হয়েছে আগের ঋণের সুদ ও আসল পরিশোধে। বৈদেশিক ঋণ পরিশোধের কথা বলছিলাম। চলতি অর্থ বছরের মে মাস পর্যন্ত ঋণ পরিশোধ হয়েছে 374 কোটি ডলার। যেই 374 কোটি ডলার ঋণ পরিশোধ হলো সেটি 10 মাসে হয়েছে, যেটি আমরা 2023-24 বা বিগত অর্থ বছরের দিকে তাকালে 12 মাসে ঋণ পরিশোধ হয়েছিল 378 কোটি ডলারের বেশি। 2022-23 অর্থ বছরে এর চেয়ে অনেকটাই কম ঋণ পরিশোধ করতে হয়েছে 267 কোটি ডলার, 2021-22-এ 201 কোটি ডলার এবং 2020-21-এ 191 কোটি ডলার ঋণ পরিশোধ করতে হয়েছিল। অর্থাৎ বৈদেশিক ঋণ পরিশোধের যেই উদাহরণ, সেটি হয়তো ব্যবস্থাপনার ক্ষেত্রে সেটি একটি উদাহরণ হয়ে থাকবে, যেহেতু বৈদেশিক মুদ্রার রিজার্ভে সেখানে টান পড়েনি। মুদ্রা বাজারে যাব। বৃহস্পতিবার মার্কিন ডলারের সর্বোচ্চ দাম 122 টাকা 90 পয়সা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া নির্ধারিত দামের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হয়েছে খোলা বাজারে। আমরা বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্যগুলো দেখে নিতে পারি। মার্কিন ডলারের ক্রয় মূল্য 122 টাকা 70 পয়সা, বিক্রয় মূল্য রয়েছে 122 টাকা 90 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 5 পয়সা, বিক্রয় মূল্য 143 টাকা 30 পয়সা। ব্রিটিশ পাউন্ড 167 টাকা 64 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 167 টাকা 95 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 42 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1 টাকা 43 পয়সায়। চীনা ইউয়ান
টাকা 10 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 17 টাকা 13 পয়সা। হরমুজ প্রণালী পারস্য উপসাগরের মুখে অবস্থিত বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যেখান থেকে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20%ই হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। আমরা হরমুজ প্রণালী নিয়ে কিছু তথ্য জানিয়ে দেব। প্রতিদিন 17 থেকে 18 মিলিয়ন ব্যারেল তেল পরিবহিত হয় এই পথ দিয়ে, যেখান থেকে বাংলাদেশেও অতীতে তেল এসেছে, আমদানিকৃত এলএনজি, কিন্তু এর পাশাপাশি বিকল্প পথও রয়েছে বাংলাদেশের কাছে, যে কারণে বাংলাদেশের খুব একটা চাপ পড়েনি সাম্প্রতিক সময়ে। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20%ই এখান থেকেই পরিবাহিত হয়। কাতার সহ পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল এলএনজি পরিবাহিত হয়। প্রণালী বন্ধ হলে তেলের দাম 80% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিকল্প পরিবহন পথ ব্যয়বহুল হওয়ায় হরমুজ প্রণালীর গুরুত্ব অনেক বেশি। একটা বিরতি নিয়ে ফিরব, পুঁজিবাজারের খবরের সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত ভাগ শেষে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থান হয়েছে। টানা 4 কার্যদিবসেই সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। 5 কার্যদিবসে সার্বিক সূচক বেড়েছে 78 পয়েন্ট। সার্বিক সূচকের পাশাপাশি পরিবর্তন এসেছে বাজার মূলধনেও। বাজার মূলধন বেড়েছে 10,000 কোটি টাকা। আমরা যদি এ সপ্তাহের লেনদেনের চিত্র দেখে নিই, সপ্তাহের শুরুটা হয়েছিল মন্দাভাবে। 76.80 পয়েন্টের বড় পতন হয়েছিল সার্বিক সূচকে। সার্বিক সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছিল 4,677.60 পয়েন্টে। এদিন টাকার অঙ্কে লেনদেন নেমে আসে 271 কোটি 70 লাখ টাকায়। পাশাপাশি পতন হয় বাজার মূলধনেও। এরপরে ধারাবাহিকভাবে 4 কার্যদিবসে বেড়েছে সূচক। সোমবার 17.42 পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়ায় 4,695.03 পয়েন্টে। এদিন লেনদেন হয় 276 কোটি 53 লাখ টাকার। মঙ্গলবারে 22.62 পয়েন্টের উত্থানে প্রধান সূচক দাঁড়ায় 4,717.65 পয়েন্টে। এদিন টাকার অঙ্কে লেনদেন বেড়েছিল প্রায় 90 কোটি টাকার। 372 কোটি 70 লাখ টাকার লেনদেন হয়েছিল। এরপরে বুধবারে প্রায় 50 পয়েন্টের উত্থান হয় সার্বিক সূচকে। ডিএসইএক্স দাঁড়ায় 4,767.64 পয়েন্টে। টাকার অঙ্কে লেনদেন ছাড়ায় 400 কোটির ঘর। এবং সপ্তাহের শেষ দিনে 65 পয়েন্টের বড় উত্থান বলা চলে। 65.19 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক। ডিএসইএক্স দাঁড়িয়েছে 4,832.83 পয়েন্টে। লেনদেন হয়েছে 478 কোটি 68 লাখ টাকা। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিএএসপিআই বা সার্বিক সূচক ও লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তথ্য দেখে নেব। লেনদেনের 165.50 পয়েন্ট বেড়েছে সিএএসপিআই বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। দাঁড়িয়ে আছে 13,400.09 পয়েন্ট। এদিন লেনদেন হয়েছে 60 কোটি 90 লাখ টাকার। টাকার অঙ্কে আগের দিনের তুলনায় লেনদেন বেশি হয়েছে 17 কোটি 10 লাখ টাকার। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। 160টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। দর কমেছে 41টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত থেকেছে 23টি প্রতিষ্ঠানের শেয়ারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। আরও একটা বিরতি নিয়ে ফিরছি, ভাগ শেষে সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন ভাগ শেষ। এবারে বন্দর বাণিজ্যের খবর। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় বিভিন্ন মশলা। আমদানি বাড়ায় কমেছে এসব মশলা জাতীয় পণ্যের দামও। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবে যে কি কি মশলার আমদানি বেড়েছে, বাজারে কেমন প্রভাব পড়ছে? পাশাপাশি একটু জানতে চাইব যে অর্থবছর তো শেষ দিকে, এই অর্থ বছরে বন্দরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কেমন ছিল, সেটি অর্জন করা সম্ভব হয়েছে কিনা?
শাফিন, আমি আপনাকে একটু বলতে চাই যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, বৈরী সম্পর্ক, সেটির প্রভাব কিন্তু বন্দর বাণিজ্যের একটা পড়েছে, যার কারণে বন্দরের যে ব্যবসা বাণিজ্যের যে গতি সেটি অনেকটাই কমেছে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি এই বন্দর দিয়ে প্রায় 150 থেকে 200 ট্রাক ভারতীয় পণ্য বন্দরে প্রবেশ করতে, সেটি কমে এখন পণ্যের সংখ্যা ট্রাক দাঁড়িয়েছে 30 থেকে 35 ট্রাকের মতো। আসলে কোনোদিন 20 ট্রাকও পণ্য আমদানি হয়েছে। এই এত পরিমাণ আমদানি কমবার ফলে বন্দরের যে রাজস্ব এবং বন্দর শ্রমিক যারা রয়েছেন দুটোতেই কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়েছে। এবং বন্দরের যে লক্ষ্যমাত্রার কথা আপনি বলছিলেন, যে রাজস্ব লক্ষ্যমাত্রা প্রায় 700 কোটি টাকার উপরে লক্ষ্যমাত্রা এনবিআর একটা বেঁধে দেওয়া আছে। সেটি হয়তো অর্জন কাস্টমসের পক্ষ থেকে সম্ভব হবে না বলে কিন্তু আমরা দেখেছি, কারণ বিগত এপ্রিল পর্যন্ত প্রায় 45 কোটি টাকার মতো একটা রাজস্ব ঘাটতিতে তারা ছিলেন, এবং সেটি এই জুনের শেষ পর্যায়ে এসে কতটা ঘাটতি হয়ে দাঁড়ায় সেটি আমরা কিন্তু পরে এইটি বলতে পারবো আসলে কি পরিমাণ ঘাটতিতে পড়েছে হিলি কাস্টমসের যে রাজস্ব আহরণ, সেটি কিন্তু বলতে পারবো। আরেকটি বিষয় আপনি বলছিলেন, সেটি হচ্ছে যে যে মশলা পণ্যগুলো আমদানি হচ্ছে সেটির দাম কেমন কমেছে। আসলে মশলা পণ্যর আমদানিটাই একটু এই বন্দর দিয়ে হচ্ছে, বিশেষ করে জিরা, আদা এবং মসুর ডাল থেকে শুরু করে বাদাম রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু আমদানি হচ্ছে, এবং আমদানির ফলে যেটি হচ্ছে যে বাজারে সরবরাহটা ঠিক থাকছে এবং দামের একটা ভালো প্রভাব লক্ষ্য করা গেছে। কারণ আমরা জিরার যে দামটি দেখেছিলাম যে কয়েকদিন আগেও 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি বর্তমানে 600 টাকা থেকে কমে এখন 560 টাকা, এবং পাইকারিতে বন্দরে বিক্রি হচ্ছে 555 টাকা কেজি দরে। অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে যে জিরা যেটি রয়েছে সেটির দাম। এছাড়া আদা যেটি রয়েছে, আদার দেশীয় একটা উৎপাদনের সরবরাহ রয়েছে, পাশাপাশি আদার যে আমদানিটা হচ্ছে, দুটো মিলেই কিন্তু আদার বাজারে একটা স্বস্তি রয়েছে। এছাড়া মসুর ডাল এবং অন্যান্য যে মশলা পণ্যগুলো রয়েছে সেগুলিতে কিন্তু অনেকটাই স্বস্তি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় আমি আপনাকে বলি, যে এই বন্দরের যে রাজস্ব ঘাটতিটা রয়েছে সেটি কাটিয়ে উঠতে গেলে বন্দর দিয়ে কিন্তু যে মশলা পণ্যগুলো রয়েছে, বিশেষ করে জিরার যে আমদানি, সেটি কিন্তু বাড়াতে হবে। যদি জিরার আমদানিটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যে রাজস্ব ঘাটতি রয়েছে সেটি কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব বলে কিন্তু কাস্টমসের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাকে বলছেন। তারা বলছেন যেহেতু জিরার ট্যাক্স বেশি, এবং এই জিরা যদি আমদানি হয় বিপুল পরিমাণ, সেক্ষেত্রে হয়তো সরকার যে রাজস্ব ঘাটতি রয়েছে সেটি কিন্তু পূরণ করা তাদের পক্ষে সম্ভব হবে। তো সব মিলে বলা চলে স্বাধীন যে এই বন্দর দিয়ে যে আমদানি বাণিজ্যের যে গতি সেটি অনেকটাই কমেছে, এবং মশলা জাতীয় যে পণ্য সেগুলো আমদানি অব্যাহত রয়েছে এবং দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। স্বাধীন। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর দিয়ে, জানাচ্ছিলেন এবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না হিলি স্থলবন্দরে। স্থানীয় বাজারে আমের দামে সন্তুষ্ট নন চাষিরা, তবে অনলাইনে যারা বিক্রি করছেন তারা দাম পাচ্ছেন ভালো। এ নিয়ে আরও জানাতে নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন যারা স্থানীয় বাজারে আম বিক্রি করছেন সেখানে কেমন দাম পাচ্ছেন, তাতে তাদের উৎপাদন খরচ উঠছে কিনা, লাভ থাকছে কিনা, যারা অনলাইনে বিক্রি করছেন তাদের খবরও জানতে চাই। আর উপজেলা সদরে আমের বৃহৎ মোকাম গড়ে উঠেছে, যেখানে দাম কখনো বাড়ছে আবার কখনো কখনো কমছে। কারণটা হচ্ছে যে বৌরি আবহাওয়ার কারণে এমনটি সমস্যা হচ্ছে বলে আমরা জেনেছি। আর আমের দামের কথা যদি বলি, যে আজকে যেসব আম বিক্রি হচ্ছে যে দামে, সেই দামের কথা যদি বলি, যে আমরুপালি এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রকার ভেদে 60 থেকে 75 টাকা, বাড়িপুর বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, হাড়িভাঙা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, এবং ফজলি জাতের আম বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। কৃষক বা যারা আম চাষি রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে, যে এই মোকামে আম বিক্রি হচ্ছে ক্যারেট সহ 52 কেজি, তবে দুইটি ক্যারেটের ওজন যদি বাদ দেওয়া হয় 4 কেজি, সেখানে 48 কেজি আম বিক্রি হচ্ছে, অর্থাৎ 40 কেজি মনের জায়গায় সেখানে বাড়তি 8 কেজি আম কৃষক বা চাষিরা বিক্রি করতে বাধ্য হচ্ছেন এই ব্যবসায়ী এবং আড়তদারদের সিন্ডিকেটের কারণে। যার কারণে কৃষকরা বলছেন যে এই বাড়তি আমের কারণে তাদের কিছুটা লোকসান বন্ধ হচ্ছে, কারণ এই চলতি মৌসুমে আমের উৎপাদন খরচ বেড়েছে এবং আমের উৎপাদনের পরিমাণ কম হয়েছে, যার কারণে তারা বাড়তি আম দিচ্ছেন, আবার দাম তুলনামূলক কম পাচ্ছেন। এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মোটামুটি লাভবান না হলেও, অর্থাৎ লোকসান গুনতে হচ্ছে না। তবে অনলাইনের ক্ষেত্রে যদি বলা যায়, যে যেখানে কৃষকরা আসলে কম দামে আম বিক্রি করছেন, তার বিপরীত অনলাইনে
বাড়তি দামে আবার বিক্রি করছেন অনলাইন ব্যবসায়ীরা। আম্রপালি আমের ক্ষেত্রে যদি বলি, যেখানে 60 থেকে 75 টাকা কেজি কৃষক বিক্রি করছেন, সেখানে অনলাইনে যারা সেল করছেন তারা দেখা যাচ্ছে যে কমপক্ষে 90, 100 বা 110 টাকা কেজি অনলাইনে যারা ক্রেতা রয়েছেন তারা কিনছেন। এর কারণটা হচ্ছে যে যারা অনলাইনে সেল করছেন তারা আম কিনছেন, সেখান থেকে কুরিয়ার খরচ যোগ হচ্ছে, তাদের আরো কিছু বাড়তি খরচ হচ্ছে, এবং ক্যারেট বা প্যাকেজিং যে খরচগুলো হচ্ছে সেই খরচ যোগ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে 90 থেকে 110 টাকা পর্যন্ত একজন ক্রেতা অনলাইনে আম কিনছেন। সেই কারণে অনলাইন যারা ব্যবসায়ী রয়েছেন তারা মোটামুটি ভাবে লাভ হচ্ছেন বলে আমরা জেনেছি। তবে কৃষকরা আসলে তার উল্টো আসলে আমরা লক্ষ্য করছি। আর যেহেতু এই সাপাহার আমের বৃহত্তম মোকাম, আর দ্বিতীয় মোকাম হচ্ছে জেলার পোরশা উপজেলা, এই দুই উপজেলার ক্ষেত্রে বলা যায় যে যে প্রতিদিন এখানে প্রায় 15 থেকে 18 কোটি টাকার বেচা কেনা হচ্ছে। আর স্থানীয় চাহিদা মিটিয়ে এইসব আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে এবছর আমের পরিমাণ কিছুটা কম রয়েছে, তবে গত বছর উৎপাদন ভালো হলেও দাম মোটামুটি ভালো ছিল। এই বছরের মৌসুমের শুরু থেকে দেখা যাচ্ছে যে আম কৃষকরা ভালো পাচ্ছে না। তবে 1300 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যেখান থেকে প্রায় 3,87,000 মেট্রিক টনের মতো আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আর যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় 3,500 কোটি টাকার মতো। তবে কৃষকরা বলছেন যেহেতু এখন আমের ভর মৌসুম চলছে, দিন যত যাবে আমের পরিমাণ তত কমে আসবে। আর বর্তমানে আমের দাম কমার যে কারণটা আমরা লক্ষ্য করছি, দেখা যাচ্ছে যে গত প্রায় 10 দিন আগেই সব ধরনের আম বাজারে এসেছে, এবং যার কারণে বলা যায় যে সব আম উঠার কারণে দাম কিছুটা কম রয়েছে। আবার ঢাকার যারা পাইকার বা ব্যবসায়ী রয়েছেন তারা এই বাজারে কম পরিমাণ আনাগোনা দেখা যাচ্ছে, যার কারণে দাম কিছুটা কম বলে লক্ষ্য করছি। তো এই ছিল আমের বাজার নিয়ে আমার কাছে সবশেষ। আপনাকে ধন্যবাদ। সহকর্মী আব্বাস আলী যুক্ত হয়েছিলেন নওগাঁ থেকে, জানাচ্ছিলেন যে স্থানীয় পর্যায়ে আমের দাম চাষিরা যারা অনলাইনে বিক্রি করছেন তাদের চেয়ে অন্তত 30 থেকে 20 টাকার কম পাচ্ছেন, যার ফলে যারা উৎপাদক রয়েছেন তাদের অনেক ক্ষেত্রে লাভ তেমন একটা থাকছে না। আজকে আমরা আলোচনা করছিলাম দেশের বৈদেশিক বাণিজ্য নিয়ে, পাশাপাশি আলোচনা করছিলাম বৈদেশিক ঋণ পরিশোধ, এসব জায়গা নিয়ে। আমরা যেটি পরিসংখ্যানগতভাবে দেখলাম যে এসব জায়গাতে প্রাতিষ্ঠানিক যেই পরিবর্তনগুলো সেখানে ভালো ভিত্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। বড় বড় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে, যার ফলে আর্থিক কাঠামো একটা শক্ত ভিত্তি পেয়েছে। তবে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু দুর্বলতা এখনও লক্ষণীয়, যেখানে উৎপাদকরা প্রায় বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে। সেখানে নজরদারি বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে লক্ষ্য তা অর্জন সম্ভব হবে আগামী অর্থবছর 2025-26-এ, এমনটাই মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এর সাথে শেষ করছি আজকের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করবেন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।